মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। সৌমিত্রবাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বার্তা দিলেন অত্যন্ত সিগনিফিকেন্ট। তিনি বলছেন দুর্নীতির সঙ্গে তো আপোষ নয়, আর দুর্নীতি যদি করা হয় তাহলে আমি দলকেও ছেড়ে কথা বলি না। এই বার্তা 26-এর আগে সাধারণ মানুষের কাছে, কর্মী সমর্থকদের কাছে সত্যি একটা বাড়তি পাওনা নয়? আমি শুধু একটা কথাই বলবো, মমতাদি প্রথমে তার ভাইপো যে লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পর্কটা কি আছে এবং কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, শিক্ষা ব্যবস্থায় যে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক বসে আছে রাস্তায়, তাদের জন্য উনি কি বললেন? তার ভাইপোকে আগে দূরাটাক, তাহলে তো জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছেন। তার ভাইপোই তো একটা চোর, তাকে মঞ্চ থেকে আগে নামিয়ে দিক, তাহলে তো জানবো যে তিনি সঠিক কথা বলেছেন। তার ওখানে ম্যাক্সিমাম মন্ত্রীগুলো চোর, তাদেরকে আগে বলুক তোমরা মঞ্চ থেকে নেমে যাও, তারপর তো তার কর্মীদেরকে বলবে। এটা একটা চোরেদের পাঠশালা, সেই চোরেদের পাঠশালার শিক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে তো বলে দিচ্ছেন সরাসরি। অর্থাৎ এটাও তো একটা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছেন যে না, জিরো টলারেন্সের যে নীতি সেটা অক্ষুণ্ণ থাকছে। সৌমিত্রবাবু, উনি প্রতিবার বলেন, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, উনি বললেই তো আর হবে না। উনি তো সততার প্রতীক বলতেন, কিন্তু দেখা গেল উনি সবচেয়ে বড় চোর, উনি তো বড় চোর। তো চোরের পাঠশালার শিক্ষক মহাশয়, শিক্ষিকা, তিনি অন্য লোককে কি বলবেন? এই লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন, বিপুল সমর্থন তিনি পেয়েছেন, কারণ তিনি অন্যায়কে সমর্থন করেন না, কারণ তিনি গদ্দার নন। প্রকারান্তরে কোথাও বোধহয় আপনাদের দিকে ইঙ্গিত। তিনি রোহিঙ্গাদেরকে নিয়ে বিজয় হয়েছেন, রোহিঙ্গাদেরকে নিয়ে জয় হয়েছেন। তিনি প্রতিবার রোহিঙ্গাদেরকে সাপোর্ট করছেন, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে যদি বুথগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখা যাবে রোহিঙ্গাদের ভোটে উনি জিতেছেন তিনি, এবং ম্যানিপুলেট করে জিতেছেন তিনি। প্রত্যেকটা ইলেকশন জেলা শাসক, বিডিও, পুলিশ সব কিছু নিয়ে ম্যানিপুলেট করে জিতেছেন। এটা ওনার পুরোপুরি, আজকেও রোহিঙ্গাদের জন্য উনি দরজা খুলে দিচ্ছেন। সৌমিত্রবাবু, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশের কি অবস্থা, সেখানে কি আন্দোলন চলছে, কিন্তু আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বার্তা দিলেন। তিনি বললেন ওখানে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তাদের জন্য এ রাজ্যের দরজা খোলা। শুনুন বক্তব্য। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশে যারা আতান্তরে পড়বেন সেই সমস্ত মানুষকে আশ্রয় দেওয়ার কথা আজকের এই মঞ্চ থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রবাবু, বাংলাদেশের এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে এই দেশের সরকার, কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেভাবে কোনো কমেন্ট করেনি, কোনো মন্তব্য করেনি। সেখানে দাঁড়িয়ে এদেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এহেন পদক্ষেপের কথা বলেন, এহেন বার্তা দেওয়ার চেষ্টা করেন, তখন তো তা কূটনৈতিক ইস্যু তৈরি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ কে কেন সাপোর্ট করেননি? কারণ ওখানে সিএ হলে
বাংলাদেশের সংখ্যালঘুরা এখানে আসতে পারবে, তার জন্য উনি সিএকে সাপোর্ট করেনি। কিন্তু উনি রোহিঙ্গাদের আসতে আছেন, আমরা মৃত্যুবরণ করব, কিন্তু কোনো মতে রোহিঙ্গাদের বাংলাদেশিদেরকে এই ভারতবর্ষে প্রবেশ করতে দেব না। কারণ যতদূর আন্দোলনে যেতে হয় যাব, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ইমিডিয়েট সমস্ত বিএসএফকে অ্যালার্ট করতে হোক এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে অ্যালার্ট করতে, যাতে একটাও রোহিঙ্গা ঢুকতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এই ভারতবর্ষ দখল করার ছক করছেন। গ্রেটার বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন, এই তার জন্য তিনি 21শে জুলাই এই বার্তা দিলেন। তিনি গ্রেটার বাংলাদেশ তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদেরকে নিয়ে, যা ভারতবর্ষের গণতন্ত্র আজকে কোশ্চেনের মুখে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলে রাখি, যে এই ভারতবর্ষ কোনো পান্থশালা নয়, যে কেউ আসবে খাবে আর চলে যাবে। বাংলাদেশের রোহিঙ্গাদের কোনো মতে প্রবেশ আমরা করতে দেব না, তার জন্য আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। এবং স্বরাষ্ট্র মন্ত্রকে আজকে আমি চিঠি লিখবো যে ইমিডিয়েট ভোটারগুলোকে অত্যন্ত পাহারা রাখা হোক, নইলে ভারতবর্ষের বিপদ। অনেক ধন্যবাদ সৌমিত্র খা আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি সাংসদ সৌমিত্র বাবুকে ধন্যবাদ। অবশ্যই 24-এর 21-এ কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাগুলো আপনাদের সামনে বারবার আনছি আমরা। আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে। কিছুক্ষণ আগে সৌমিত্র খা বক্তব্য রাখছিলেন এবং তিনিও একই কথা বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এক্স্যাক্টলি? বলেছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, যদি কেউ ভুল করে, যদি কেউ অন্যায় করে, তাহলে আমি দলকে ছেড়েও কথা বলি না, তৃণমূলকে ছেড়েও আমি কথা বলি না। অর্থাৎ আগামী দিনেও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে না। পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে কার্যত নৈতিক পরাজয় হয়েছে বিজেপির, এবার ওরা সরে যাবে, এই মন্তব্যও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো তার আজকের বক্তব্য। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। অন্যায়ের সঙ্গে আপোষ করি না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। অর্জুন বাবু স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। আমরা গদ্দার নই, তৃণমূল গদ্দার নয়, তৃণমূল গদ্দারি করে না, ঘুরিয়ে বিজেপির দিকে তীরটা দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে উনি কার সঙ্গে গদ্দারি করেননি এটা তো বলেননি। মানে কবে আমরা বললাম কি উনি গদ্দার আছেন বা উনি কার সঙ্গে গদ্দারি করেছে? উনার নিশ্চয়ই বিগত সময়টা মনে পড়ছে, উনার বাড়ি থেকে অটল বিহারী বাজপেয়ী উনার মা পা ছুঁয়েছিলেন, নমস্কার করেছিলেন। বাংলায় ক্ষমতা আসার সময় জন্যে কত অবদান ছিল তখন নিশ্চয়ই উনি ভুলেছেন। আমরা বলি নাকি উনি গদ্দার আছেন, কিন্তু উনি গদ্দার নেই এটা কথা বলছেন বারবার কেন? গদ্দারি তো বাংলায় যদি রাজনীতিতে কেউ দেখেছে তো ওনার কাছ থেকেই শিখেছে। তো এই কথাটা কোনো যুক্তিপূর্ণ হলো না। এই শহীদ দিবসের মঞ্চে সো কল্ড ওনার শহীদ দিবস, যেটা উনি শহীদ দিবসকে এখন পগলু ডান্সের দিবস বানিয়ে দিয়েছেন। এখন শহীদ দিবসের নামে ওখানে সব ওই যত হিরো হিরোইনকে নিয়ে এসে ওখানে বসানো হয়, যারা কোনো দিন ওই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেনি। তো এই শহীদ দিবস আর নেই। আর উনি যে কথাটা আরও বলেছেন কি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না, বাড়ি থেকে দুর্নীতি শুরু হচ্ছে ওনার, অন্য জায়গা ছেড়ে দিন। আজকে 15-20 দিন আগে উনি সরাসরি সরকারিভাবে বলেছেন উনার মন্ত্রী চোর, উনার পুলিশ চোর, উনার কাউন্সিলর চোর, উনার এমএলএ চোর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও আত্মপ্রত্যয় নিয়ে আজকের মঞ্চে এলেন, তিনি বক্তব্য রাখলেন, এবং সেই আত্মপ্রত্যয় এই কারণে, কারণ লোকসভা নির্বাচন পরবর্তী যে সময়, যে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে ফলাফল,
সেই ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে এই আত্মপ্রত্যয় জুগিয়েছে, যেখানে তিনি বলছেন কোথাও গিয়ে যে বিজেপি যা ভেবেছিল তা পারেনি, বিজেপি কার্যত এটা নৈতিক পরাজয়ই হয়েছে, শুধুমাত্র এই রাজ্যে নয় গোটা দেশেই। দেখুন, ওই তো আছে নাকি 25 নম্বর থাকলে 25 নম্বরে 10 নম্বর পেলাম, তাহলে আমি বেশি নম্বর পেয়েছি। যেখানে 543 নম্বর আছে সেখানে উনি 29টা পেয়ে বলছেন আমি অনেক নম্বর পেয়েছি, বিজেপি পরাজয় হয়েছে। তো উনি ব্যাখ্যা দিতেই পারেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যার কথা এখন উনি ইন্ডিজোটের কথা বারবার বলেন, সেই ইন্ডিজোটের দুবারই সরকার যখন ইউপিএ সরকারের মধ্যে উনি ছিলেন, ইউপিএ সরকার কিন্তু পোস্ট পোল অ্যালায়েন্স করেছিল। আমরা কিন্তু প্রি পোস্ট অ্যালায়েন্স করে এনডিএ আগেও ছিল, এনডিএ এখনও আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সংখ্যা কিছুটা আমরা কমেছে, সে সংখ্যা আমরা কেন কমেছে, কি করে আমরা তাকে আবার রিকভারি করব, রাজনীতিতে এটা হয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তার জন্য ওনার খুশি হওয়ার কোনো দরকার নেই। আর নিশ্চিতভাবে বাংলায় 29টা সিট উনি ইলেকশন কমিশনকে ম্যানেজ করেছেন, প্যারামিলিটারিকে ম্যানেজ করেছেন, পয়সা খরচ করেছেন, পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ বললেন যে এত ধমকানি চমকানি কমিশনের চোখ রাঙানি, তার মাঝখানেও মানুষের বিপুল সমর্থন তারা পেয়েছেন, সেই সারাটা পেয়েছেন তারা। কোথায় কমিশনের চোখ? একটা সারা বাংলা দেখুন তো, যেখানে প্যারামিলিটারি এই যারা বুথ লুটেরা ছিল বা যারা গো ব্যাক স্লোগান লাগাচ্ছিল বা যারা প্রার্থীদেরকে ঢুকতে দিচ্ছিল না তাদের বিরুদ্ধে কাজ করেছে। একটা বলুন তো, যেখানে ওই আপনার অভিষেক ব্যানার্জি অত সতী সাজেন 7 লাখ ভোটে নাকি জিতেছেন, 4টে বিধানসভা কোনো হিন্দু ভোটই দিতে পারেনি, সবাই দেখেছে। তো উনার কাছে নৈতিকতা কথা বাংলার মানুষ, হয়তো বাংলার মানুষ একটু দেরিতে বুঝে। এখানে ওই 1000 টাকা অনেক মূল্য রেখে দিয়েছে, কিছু লোকেরা 1000 টাকার উপরে ভোট দিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি সেই লোকটা বুঝতে পারছে না কি 1000 টাকা আজকে নিয়ে ভোট দিয়ে দিলাম, আগামী দিন তার যারা নতুন প্রজন্মের ছেলেরা আছে তারা চাকরি পাবে না পাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট বললেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি, সরকারি চাকরি রেডি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন, আচ্ছা উনি সরকারি চাকরি রেডি আছেন, প্রথমে উনি পুলিশে যত ভ্যাকেন্সি আছে দিয়ে দিন আর ফায়ার ব্রিগেডে যত ভ্যাকেন্সি আছে দিয়ে দিন, সেখানে তো সব আপনার সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে উনি কাজ করেন। বাংলায় যে রোজ শুট আউট হচ্ছে, আইনের শাসন নেই, একটা তো উনার কারণ আছে, উনি নিজে কাউকে কাজ করতে দেন না। দ্বিতীয় কারণ হলো পুলিশ ফোর্স নেই। প্রায় শুধু কলকাতা পুলিশে 87,000 পুলিশ থাকতো, সেখানে আজকে কত 40,000-এর মধ্যে চলে এসেছে। একটা থানা যেখানে 200 পুলিশ থাকতো, আজকে সেখানে 35টা পুলিশ কনস্টেবল থাকে। তো উনি যে কথাটা বলেন, উনি আগে পুলিশেরই চাকরি পূরণ করুন না, উনি চাকরি করতে পারবেন না। তো উনি তো তাহলে ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বেন কোথা থেকে? আজকে উনি ললিপপ দিয়ে ভোট কিনছেন যে টাকা দিয়ে, সেটা পাবেন কোথা থেকে? উনি তো নিজেই সর্বনাশ করছেন বাংলাকে। উনি বাংলায়, তবে অর্জুন বাবু, বাংলার অস্তিত্ব রক্ষা করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থানে অনড়। শুনুন একবার কি বলেছেন আজ বাংলার অস্তিত্ব রক্ষার্থে। আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। বাংলার প্রসঙ্গে এই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে গান্ধী গুজরাটে বেশি সময় কাটালেও আসলে তিনি ছিলেন একেবারে বাংলার। তাই বাংলার অস্তিত্ব রক্ষা যদি কেউ করতে পারে তা তৃণমূল। আচ্ছা, বাংলার অস্তিত্ব কি শেখ শাহজাহান? বাংলা অস্তিত্ব কি জেসিবি? বাংলা অস্তিত্ব কি জয়ন্ত সিং? বাংলা অস্তিত্ব কি এই যারা পুলিশকে খুন করছে? বাংলা অস্তিত্ব কি যারা রোজ শুট আউট করছে? বাংলা অস্তিত্ব কি উনার এই চোর পুলিশ? বাংলা অস্তিত্ব কি উনার চোর এমএলএরা? বাংলা অস্তিত্বটা কি এটাই? বাংলা অস্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের শুনেছিলাম কি বাংলার অস্তিত্ব উনি রেখেছিলেন। বাংলা অস্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্রের নাম শুনেছিলাম আমরা। বাংলার অস্তিত্ব অনেক ঋষিমুনির নাম শুনেন, কিন্তু বাংলার অস্তিত্ব পয়লা ভাইপো, বাংলা অস্তিত্ব মমতা ব্যানার্জি, বাংলা অস্তিত্ব উনার
তৃণমূলের সব মন্ত্রীরা যারা কোটি কোটি টাকা চুরি করে, রাশন চুরি করে জেলে ঢুকে আছে। এটাই বাংলা অস্তিত্ব। এটাকে যদি বাংলা অস্তিত্ব বলা যায় তাহলে উনি বাংলা অস্তিত্ব রক্ষা করুন, আমরা ওনার ব্যাপারে কিছু বলবো না। এই চোরদেরকে রক্ষা করার জন্যে উনি সমস্ত রকম লড়াইতে নেমে যাবেন। উনি সিবিআই যখন রেড করবে তখন উনার গুন্ডারা সিবিআইকে মারবে, ইডিকে মারবে। তা এই অস্তিত্ব রক্ষা করার জন্য উনি নামতে পারেন, আমাদের তাতে কিছু বলার নেই। এটা উনি বলতে থাকেন, বাংলার মানুষ আজকে না হলে কালকে বুঝবে, তখন উনার অস্তিত্ব বাঁচবে কি বাংলা অস্তিত্ব বাঁচবে সেটা বাংলার মানুষ উনাকে বুঝিয়ে দেবে, সময় আসতে দিন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অর্জুন বাবু। অর্জুন সিং বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে। আজ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তারপর চাপানো তোর অবশ্যই রাজনৈতিক মহলে রয়েছে। কোন বার্তার কি বিশ্লেষণ নিয়ে ফিরছি, একটা বক্তব্য শোনাই আপনাদের। মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন প্রেস কনফারেন্স করে শুনুন। উনি যেটা বলছেন আর যেটা করছেন দুটোই মিথ্যার মোড়কে। তিনি বলেছেন আরও যে দুর্নীতির অভিযোগ যদি পাওয়া যায় তাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে, তারা যদি অন্যায় করলে গ্রেপ্তার করা হবে এবং অন্যায়কেও প্রশ্রয় দেওয়া যাবে। আজকে নতুন তিনি বলেছেন, 2016 নির্বাচনের সময় বলেছিলেন, 2014 নির্বাচনের সময় বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না। যখন নারদা.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিলো, তোয়ালে মুড়ে নিচ্ছে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে নিচ্ছে, কেউ কাগজে মুড়ে নিচ্ছে, কেউ পেছনে লুকোচ্ছে, কেউ সামনের পকেটে ঢোকাচ্ছে, তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন। কিন্তু এখনও সেই স্যামুয়েল ম্যাথিউস যে সাংবাদিক যে স্টিং অপারেশন করেছিল তাকে রোজ রোজ ডাকা হচ্ছে, তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে কেস করা হয়েছিল। মেসেঞ্জারকে শ্যুট করেছিলেন, মেসেজটা তিনি নিয়েছিলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপর তো কটা নির্বাচন হলো, তাকে পুলিশে রেখেছেন। এমনকি এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো, কজন বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, কলেজ সার্ভিস কমিশন হোক। এখন তো দিল্লিতে ইউপিএসসি তো দেখছি আইএস হয়ে যাচ্ছে দুর্নীতি করে, আর এখানে ডব্লিউবিসিএস, পাশের জেলায় আপনাদের ডব্লিউবিসিএস দুর্নীতি করে ডব্লিউসি অফিসার হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আজ পর্যন্ত কোনো একটা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন দুর্নীতির নামে? মোদি বলছে ভ্রষ্টাচার সমাপ্ত, তাহলে মমতা তাই বলছেন কোনো ভ্রষ্টাচার নেই। কোন আইএস, কোন আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে মমতা সরকার চলছে, ডিএ কেস করেছেন। আমি ডিএ দিচ্ছেন না আলাদা কথা, কিন্তু ডিএ হচ্ছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস। এই যে এক একটা পাড়া থেকে একজনের সব সাদ্দাম থেকে আরম্ভ করে নানা রকমের সম্পদ দেখা যাচ্ছে, বিশাল বিশাল বাড়ি দেখা যাচ্ছে, এরকম সরকারি অফিসারদেরও আছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের আছে, একটা পঞ্চায়েত লেভেলের নেতাদেরও আছে, পুরো নেতাদেরও আছে। তো একটা ডিএ কেস হয়েছে, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস, আইন তো আছে। আজ পর্যন্ত তিনি একটা ডিফেকশন আইন লাগু করেছেন দলত্যাগের। এখনও দাঁড়িয়ে এই ভোটের পর্যন্ত দেখা গেছে এক দল থেকে আরেক দল। এটা তো সবচেয়ে বড় দুর্নীতি, নীতিহীনতা। তো ব্যবস্থা নিয়েছেন তো এইসব বলে লাভ কি? তিনি আরও বলেছেন যে কারো চাকরি যাবে না, এবং তিনি বলেছেন আন্দোলন করতে না পেরে চাকরি খাওয়ার চেষ্টা করছে বিজেপি, নিয়োগ করতে গেলেই বাধা দিচ্ছে বাম বিজেপি কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেছেন উনি 8 কোটি বেকারকে চাকরি দিয়েছেন। মমতা ব্যানার্জি এরকম বলছেন, তিনি সব দারিদ্র সীমা থেকে ওপরে তুলে দিয়েছেন, গরিব মানুষ শেষ করে দিয়েছেন, আর কোনো গরিব নেই প্রায়, যা আছে বাকি সেগুলো শেষ হয়ে যাবে। আর নিয়োগে কে বাধা দিচ্ছে? হাইকোর্ট বলেছে নিয়োগ করো, আর আমরা বলেছি সুষ্ঠুভাবে নিয়োগ করো, দুর্নীতি মুক্ত করো। উনি দুর্নীতি মুক্ত কাজ করতে পারেন না বলে নিয়োগ করছেন না। টাকা দাও, চাকরি নাও, এটা তো ওনার ব্যবস্থা। তাহলে উনি একবার আইনজীবীদেরকে দোষ দিয়েছেন, একবার সিপিএমকে দোষ দিয়েছেন, এখন বিজেপিকে বলছেন, কখনো দাঁড়িয়ে তোমার গিয়ে বিচারপতি ন্যায়ালয়কে দোষ দিয়েছেন। কিন্তু প্রত্যেক কোনো একটা কেসেও স্টে অর্ডার নেই যে নিয়োগ করতে পারবে না।